আমডাঙ্গা যে খাল কেটেছিল সেই খালটা এই 2 থেকে 3 মাস খালটা কাটা হয়েছিল, সেই খাল এখনই ভেঙে পড়ে যাচ্ছে। ভালো করে সঠিকভাবে সেই খালটা কাটা হয়নি, সেই খালটা ভালোভাবে কাজ করা হয়নি। তার জন্য যে খাল কাটা কন্ট্রাক্ট নিয়েছিল তাকে বলা দরকার ছিল যে এই খালটা যেন পানিটা সঠিকভাবে পাস হয়ে শ্রীরামপুর হয়ে পুরো এতে নদীতে চলে যাক, সেই হিসেবে খালটা পরিষ্কারভাবে এখনো কাটায়নি। সরু করে ওখান থেকে মাটি তুলে হালকা হালকা করে সাইডে দিয়ে ওই খাল কেটেছে, সঠিকভাবে কাটা হয়নি। তার লাগে ওই টাকা বহুত টাকা দুর্নীতি করে সব মেম্বাররা হোক নেতারা হোক খেয়েছে। তার জন্য আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য, এই ওই খাল কেটে প্রচুর টাকা খাইয়েছে, প্রতি মেম্বার ভাগ নিয়েছে ওই খালের টাকা, প্রতি মেম্বারই নিয়েছে। খালটা সঠিকভাবে কাটা হয়নি, সঠিকভাবে যে কাটতো পানি জমতো না, সিধা চলে যেত নদীতে। আমডাঙ্গা বা শ্রীরামপুরের দিকে জমি জল এখনো জমে আছে, সঠিকভাবে খাল কাটা হলে তাহলে এই রাস্তার ধারে জলও দেখতো না, সিধা পার হয়ে চলে যেত নদীতে চলে যেত। এই জলটা সঠিকভাবে কাটা হয়নি। আইটু বলছি আমডাঙ্গা সন্তোষপুর থেকে জাগুলে গাদামারা অবধি যত দোকানদার আছে, রাস্তার ধারে ফুটপাতে যত দোকানদার আছে, সেই চিন্তা কিন্তু আমাদের এমএলএ সাহেব একবারও চিন্তা করেনি। কারণ 2টো মেয়ে আছে, কারণ একটা ছেলে আছে, রাস্তার ধারে ফুটপাতে সরকারি জায়গায় দোকান করে খায়, তাদের লেগে একবার চিন্তা করার কথা দরকার ছিল এমএলএ সাহেবকে। সেই এমএলএ সাহেব একবারও চিন্তা করেনি, কিন্তু ভোট নেওয়ার সময় সেই তাদের কাছে গিয়ে বলবে ভোটগুলো দাও, আমাদের ভোটগুলো দিতে হবে, দিলে ফের আমরা তোমায় এই করে দেবো, অমুক দেবো তমুক দেবো, বহুত বাহানা দেখাবে। কিন্তু সেই মানুষগুলো এখন করে খাবে কি, সেই চিন্তা একবারে এমএলএ ভাবিনি। এমএলএ ভেবেছে কি হাসপাতালের সামনে একটা গাছ আছে, সেই গাছটা কাটছিল, অর্ডার দিয়েছে বলে কাটছিল। সেই এমএলএ কি করেছে, সেই গাছটা বলছে কাগজ দেখাও, সেই কাগজ দেখাচ্ছে, সেই কাগজটা বন্ধ এমএলএ ছুঁড়ে ফেলে দিচ্ছে। কিন্তু এমএলএ ওখানে ভাগ পাবে বলে ওই কথাগুলো ওখানে বলছে যে আমার ওখানে টাকার ভাগ আসবে, ওই কারণে ওখানে বাঁধি দিচ্ছে। আর রাস্তার ধারে যত জমি যা আছে, জমি চলে যাচ্ছে, একেবারে জমি চলে যাচ্ছে, একবারও তো জমি পাবে না। সেই বইতে এমএলএ সাহেব একবারও এত দিনের মধ্যে একবারও প্রতিবাদ করে বলিনি যে 13 সালে আইনে টাকা দিতে হবে, দিলে তারপরে জনগণ ন্যায্য অধিকার বুঝে পাবে, সেটা কিন্তু এমএলএ বলে। আমরা রাস্তার বিরুদ্ধে না, রাস্তা হোক কিন্তু ন্যায্য টাকা দিয়ে রাস্তাটা করুক। গরিব মানুষ আছে, তারা ফুটপাতে চায়ের দোকান করে, কেউ চপ ভেজে সব বিজনেস করে খাচ্ছে, তাদের লেগে এমএলএ বলো সভাপতি বলো একবারও কোনো কথা ভাবিনি। তার জন্য আমি বলছি অনেক জায়গায় খাট জায়গা আছে, সরকারি জায়গা আছে, সেইখানে একটা মার্কেট করে গরিব মানুষ যাতে 2টো টাকা পয়সা করে অল্প করে ছোট ছোট দোকান করে খেতে পারে, তার জন্য ব্যবস্থা করা দরকার ছিল। এমএলএ সাহেবের এই কথাগুলো জেলাতে বলা দরকার ছিল। জেলাতে বললে ওই জিনিসগুলো পাশ হয়ে আসবে, আসলে গরিব মানুষ রাস্তার ধারে যারা দোকান পাশারি করে খাচ্ছে তাদের রুজি রোজগারটা আয় হতো, ছেলে মেয়ে আছে তাদের চলতো, সংসার চলতো। কিন্তু এমএলএ সে কাজটা করতে পারিনি। সেই কাজগুলো করলে মানুষের 2টো কান্দপুর থেকে কত খাট জায়গা আছে, রাস্তার ধারে জায়গা, সন্তোষপুরি ধারেও খাট জায়গা আছে, এখানে কাছারি মোড়ও খাট জায়গা আছে সরকারি, সেইখানে তো একটা মার্কেট করার কথা বলা দরকার ছিল। কি গাদামারায় আছে, গাদামারা হাসপাতালের পাশে বড় মার্কেট সরকারি জায়গা আছে হাসপাতালের সামনে, সেইখানে একটা মার্কেট করতো। কি আমডাঙ্গায় একটা মার্কেট করে দেয়, সেইগুলো গরিব মানুষ সব যে কোনো দোকান পাশি করে খাচ্ছে, তাদের সুবিধার লেগে এই কাজগুলো ভালো হতো। কিন্তু আমাদের এমএলএ সাহেব বলিনি। এমএলএ সাহেব কোনগুলো বলছে, কি বলছে এমএলএ সাহেব যে আমার ভোটটা দেবে, আমি তো 1,20,000 মাইনে পাচ্ছি, আমার তো চলে যাচ্ছে, ফোন খরচা 5,000 পাচ্ছি মাসে, ও আমার চলে যাচ্ছে, কোনো টেনশন নেই, আমি এসি গাড়ি করে ঘুরছি, ও একবার নিয়ে যাচ্ছে, ও একবার নিয়ে যাচ্ছে, কাজ মিটে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের লেগে একবারে আমাদের আমডাঙ্গার এমএলএ সাহেব ভাবিনি। ভাবলে তাহলে এই রাস্তাঘাটগুলো, রাস্তার ধারে ফুটপাতে যত দোকান ছিল, জমি আলাদা টাকা ন্যায্য টাকার কথা এখনো মধ্যে এমএলএ সাহেব একবারও বলিনি। সন্তোষপুরি একবার রাস্তা অপরাধ করেছিল, সেই সময় এমএলএ সাহেব গিয়ে আমার সামনে, আমি সেখানে দাঁড়িয়েছিলাম, দেখছি ওরা প্রতিবাদ করছে, বলছে ওদের পুলিশ তাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তারপরে এমএলএ বলছে তুমি কাজ করো, আমরা আছি। কিন্তু এখানে জনগণের লেগে একবারও ভাবিনি এমএলএ সাহেব, খালি ভোটটাই ভেবেছে। ভোট আমি কিভাবে করবো, 26 সালে আমি দেখে নেবো, ভোট করে নেবো। কিন্তু জনগণকে বলছি 80 বার আইএসএফ কে ভোটটা দিয়ে দেখুন, রাস্তা প্রতিবাদ সবকিছু করুন, কিন্তু 80 বার আইএসএফ কে ভোটটা দিয়ে আইএসএফ হাতটা শক্তিশালী
করে দেখিয়ে দিন, দেখো আমরাও করতে পারি। ওরা এমএলএকে সুরি নদীতে ফেলে দিন, কিচ্ছু হবে না। ওরা এমএলএ কত এমএলএ আসবে, কিন্তু একটা বার আইএসএফকে ভোটটা দিয়ে জয়যুক্ত করে দেখিয়ে দেবেন। আমডাঙ্গার মানুষদের আমি হাতে ধরে বলে যাচ্ছি। আমার বন্ধুগণ, আমার বক্তব্য শেষ করছি। এরপরে গত 20 আগস্ট আমরা কলকাতাতে মেট্রো চালানে একটা ধর্ণা মঞ্চ করছিলাম। সেখানে আমাদের 26টা সংগঠন এক জায়গায় হয়েছিল। আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্ব সেই আন্দোলনে সামিল হয়েছিলাম। আপনারা দেখেছেন রাজ্য সরকারের পুলিশ কিভাবে রাজ্য সরকার আমাদের 96 জনকে কিভাবে মারতে মারতে অ্যারেস্ট করেছে, তার মধ্যে আমিও ছিলাম। আমাদের যে ঘরে রাখা হয়েছিল ভাবতে পারবেন না, দুর্গন্ধজনক জায়গা একটা, খাবার তো আমাদের ঠিকভাবে দেওয়া হয়নি। ফিজিক্যালি টর্চার যেটা হয় দেখেছি, একটার সময় আমাদেরকে মেডিকেল করার জন্য উঠানো হয়েছে, 3টে পর্যন্ত আমাদেরকে ওয়েট করানো হয়েছে, আমাদের রাত্রে ঘুমাতেও দেয়নি। আমরা একাধিকবার রিকোয়েস্ট করলাম, আমি যেহেতু আমার গাড়িটা রেখে গেছিলাম বারাসাত স্টেশনে, যে একটাবার অন্তত ফোন করে আমি আমার সহকর্মীদেরকে বলি তারা গাড়িটা যেন নিয়ে যায়। আমাদের ফোন পর্যন্ত করতে দেওয়া হয়নি। যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশ কমিশনারকে, কলকাতা পুলিশ কমিশনারকে যখন কুরুচিকর মন্তব্য করে আক্রমণ করলেন, নোংরা ভাষায় গালিগালাজ করলেন, তখন তাকে অ্যারেস্ট করা হলো না। আমরা দেখলাম বিজেপি নেতা কৌস্তাব বাগচি, উনি একজন আইনজীবী হয়ে পুলিশকে জুতো দেখালেন, তখনও তার বিরুদ্ধে কোনো মমতা ব্যানার্জির সরকার স্টেপ নিল না। যখন অনুব্রত মণ্ডল বীরভূম জেলা আইসিকে যখন তার মা বোন বউকে নিয়ে কুরুচিকর মন্তব্য খাটে তুললেন, সে ভাষা তো মুখে বলা যাবে না, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, তখনও কিন্তু তার বিরুদ্ধে কোনো কড়া স্টেপ নেওয়া হলো না। আমার বিধায়ক, আমার দলের চেয়ারম্যান রাজনৈতিক ব্যানার ছাড়াই যখন পথে নেবে সংগঠন এক জায়গায় হয়েছিল, তার মধ্যে ছিলেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য কামরুজ্জামাল সাহেব। সেই সময় আমার দলের বিধায়ক পুলিশের কাছে হাত জোড় করলেন যে আপনার কাছে আমি হাত জোড় করছি, আপনারা অন্তত আমাদের একটা জায়গা ছেড়ে দিন, আমরা সেখানে বসে অন্তত আমাদের দুঃখের কথা বাংলার মানুষকে যেন বলতে পারি। সেখানে আমরা পুলিশের ব্যবহারটা কি দেখলাম, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমার চেয়ারম্যানকে কিভাবে ঘুষি মেরেছে কলকাতা পুলিশ, আক্রান্ত হয়েছে। আমার দলের রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দা, উনি আমার সঙ্গে লকআপে ছিলেন, উনি অসুস্থ হয়ে পড়লেন। আমি ওনাকে নিয়ে টেনশন করছিলাম, একাধিকবার ঘেমে যাচ্ছিলেন উনি, ওনার মাথা কপাল টিপে দিতে হচ্ছিল, উনি খুব বিপদের মধ্যে ছিলেন। আমি দেখলাম চোখ লাল হয়ে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ওনাকে ঠিকভাবে মেডিকেল করানো পর্যন্ত হলো না। আপনারা ভাবুন, আমরা এই স্বাধীন দেশে বাস করছি, ইংরেজদের কাছ থেকে আমরা স্বাধীনতা হয়তো ছিনিয়ে নিতে পেরেছিলাম, কিন্তু আজ প্রভাবশালী ক্ষমতাবান রাজনৈতিক নেতাদের কাছে আজকে আমরা পরাধীন। আপনারা দেখুন 2023 সাল পঞ্চায়েত নির্বাচন, কিভাবে আমাদের গণতন্ত্রকে ধ্বংস করা হলো। স্বাধীনভাবে আমরা পঞ্চায়েত ইলেকশনে আমরা লড়াই করতে পারলাম না, আমাদের থেকে ছাপ্পা মেরে ছিনিয়ে নেওয়া হলো, আমাদের কার্ড পর্যন্ত কেড়ে নেওয়া হলো, কাউন্টিং এজেন্টের কার্ড পর্যন্ত আমার সামনে থেকে সাধনপুর পঞ্চায়েত থেকে ছিনিয়ে নেওয়া হলো, সাধনপুর স্কুল থেকে। তারপরেও এই গত 15ই আগস্ট দেখলাম সেই সব নেতারা যারা ছাপ্পা মেরে মেম্বার হয়েছে, তারাই দেখলাম স্বাধীনতার পতাকা ওড়াচ্ছে। লজ্জা লাগা দরকার তাদের। যারা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে, তারা স্বাধীনতার পতাকা তুলছে। আমি একটা গ্রুপে তার একটা পোস্টে আমি কমেন্ট করেছিলাম যে সকল জাতির মেরুদণ্ড শক্ত হোক, বাংলার জয় হোক আর চোর মুক্ত বাংলা হোক। সে আমার হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠালো, তুমি আমার পোস্টের ভিতরে আমার আইডিতে আর কোনোদিন কমেন্ট করবে না। জয় বাংলা, জয় বাংলার অর্থটা কি হচ্ছে, যে বাংলার জয় হোক, আমি কিন্তু সেটাই বলেছি। তাহলে মমতা ব্যানার্জি চিন্তা করে দেখুন মেম্বার কাদের করেছে, যাদের পেটে বিদ্যা বলতে কিছু নেই। আমি কিন্তু ঘুরিয়েই বলেছি বাংলার জয় বাংলাটাই, আমি মানেটা খুলে বললাম যে বাংলার জয় হোক আর চোর মুক্ত বাংলা হোক। তাহলে আপনারা ভাবুন কাদেরকে তার নেতৃত্বের আসনে বসিয়ে রেখেছে। আজকে আমরা ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি, খুব ভালো জিনিস। ইংরেজরা আমাদের দেশের সম্পদকে লুট করে নিয়ে যাচ্ছিল, এরা কিন্তু আমাদের বেঁচে থাকার স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। তাই বলবো বন্ধুগণ, আগামী 26শে বিধানসভা নির্বাচন আসছে, আপনারা আইএসএফের হাতকে শক্ত করুন এবং ভেবে চিন্তে আপনারা ভোট দেবেন। যাকে যাতে ভালো লাগবে ভোট দেবেন, আমরা দ্বিধাবোধ করবো না। কিন্তু মানুষের ব্যক্তিগত স্বাধীনতা আছে, সে কাকে ভালো লাগে তাকে ভোট দেবে। কাউকে বিজেপিকে ভালো লাগতে পারে, কাউকে তৃণমূলে ভালো লাগতে পারে, কাউকে সিপিএম, কংগ্রেস বা আইএসএফকে ভালো লাগতে পারে। আমি বলবো তাকে তার ব্যক্তিগত স্বাধীনতা দেওয়া হোক। এতদিন তো দেখেছেন অনেক লোক আমাকে ফোন করে বলছে, ভাই ভুল করেছি, শুধরে নেবো, ভোটটা এবার খামিয়ে দেবো।
নওশাদ ভাই যেভাবে লড়াই করছে, নওশাদ ভাইয়ের পাশে থাকা দরকার। অনেক তৃণমূল নেতা এসে আমাকে, আমি জেল খেটে আসার পরে, লকআপ থেকে যখন ছাড়া পেলাম আঞ্চল কোর্ট থেকে, যখন জামিন পেয়ে আসার পরে আমাকে জড়িয়ে ধরেছে। গতকাল যখন বিশ্ববিদ্যার সঙ্গে আমি একটা প্রোগ্রামে ছিলাম, আসার পরে আওয়াল সিদ্দি চুমাতাতে দুজন জড়িয়ে ধরে বলল, না ভাই সত্যি আমাদের ভাবতে হবে 26শে বিধানসভা নির্বাচনটা কিভাবে বিশ্ববিদ্যার সাথ দেওয়া যায় এবং নওশাদ ভাই যেন সাথ দেওয়া যায়। আমি আমার সময় বেশি দীর্ঘায়িত করব না, আমি বক্তৃতাতে একদম নতুন, আমার পরে যারা বক্তব্য দেবেন তারা এখানে আছেন। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। বাংলাব্যাপী যে রাজনৈতিক দলগুলো আছে, প্রত্যেকটা দলের ওপর নিচু নেতৃত্ব থেকে ওপর নেতৃত্ব পর্যন্ত সবার যদি ব্যাকগ্রাউন্ড চেক করা হয়, তাহলে সাধারণ মানুষ বুঝতে পারবে তাদের পরিচয়টা কি। এই দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে একমাত্র লড়াই করার জন্য ফুরফুরা শরীফ তথা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান একটা চিন্তা ভাবনা করে একটা নতুন দল পরিচালনা করেছে। শুধু দলটা এই জন্য পরিচালনা করা হয়েছে যে মানুষ কার প্রতি ভরসা রাখবে। কারণ যে দলের প্রতি ভরসা রাখা হয়েছে সেই দলের একাধিক পরিচালনা যারা করছে সবাই দুর্নীতিগ্রস্ত। তাই এই দুর্নীতিগ্রস্ত থেকে সজাগ থাকার জন্য, স্বচ্ছ পশ্চিমবাংলা গড়ার জন্য একটা নতুন দলের আবির্ভাব ঘটিয়েছে এই পশ্চিমবাংলায়। সেই দলটার নাম হচ্ছে আইএসএফ। এই আইএসএফ দলটার যে চেয়ারম্যান, যে আমাদের ছোট ভাই যে নওশাদ সিদ্দিকী, যেই দলের দায়িত্ব আছে, চেয়ারম্যানের দায়িত্ব আছে, আজ 294টার মধ্যে এই একটা বিধায়ক আর বাকি 293টা বিধায়ককে বলতে স্বইচ্ছায় দাঁড়িয়ে বলতে বাধ্য হয়েছে যে না, নওশাদ সিদ্দিকীর মতন এমএলএ আর হবে না। আজ সারা পশ্চিমবাংলায় 294টার মধ্যে 78টার মতো বিজেপি থেকে প্রতিনিধিত্ব নির্বাচিত যে বিধায়ক আছে, আজ এই আমাদের পশ্চিমবাংলার শাসক দল থেকে তাদের বিরুদ্ধে না কোনোদিন ঝগড়া হয়েছে, না ঝামেলা হয়েছে, না তাদের বিরুদ্ধে কোনো স্টাফ হয়েছে, না তাদের সেই জায়গায় কোনো আন্দোলন হয়েছে, না কিছু হয়েছে। কিন্তু একটা বিধায়ক নওশাদ সিদ্দিকী যে ভাঙড় থেকে জিতে আসে, প্রতিনিয়ত তার পিছনে অটোমেটিক যতগুলো নেতা আছে সবাই মিলে লেগে আসে যে এই স্বচ্ছ নেতাটাকে কি করে হারানো যায়, একে কিভাবে প্রস্ত করা যায়, একে কিভাবে দমানো যায়। সমস্ত নেতারা উঠে পড়ে লেগেছে। আজকে আইএসএফ এর বিরোধিতা কিন্তু কোনো মানে হিন্দু লোকেরা করে না। একটা বেধর্মীরা কোনো দিন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কোনো কথা বলিনি। আজ তাম পশ্চিমবাংলার মধ্যে স্রেফ এই সংখ্যালঘু জাতীয় যে মুসলমান, পিছিয়ে পড়া মুসলমান, এদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। তাও এরা এখনো বুঝতে পারেনি সে একমাত্র নওশাদ সিদ্দিকীর পিছনে লেগে রয়েছে। আজ পশ্চিমবাংলায় যতগুলো মানুষ মরছে, শুধু খেয়াল করে দেখো, পেপার নিউজ ইউটিউবে খুলে দেখো, কিন্তু মরছে সব মুসলমান, আর মারছেও কিন্তু মুসলমান। আর এদের পিছনে নেতৃত্ব দিচ্ছে বেঈমান কাফেররা, চোর গুন্ডা বদমাইশরা। তাই আমি সমস্ত মানুষকে সজাগ থাকতে বলবো, আগামী দিন এই দুর্নীতিগ্রস্ত নেতাদের মানে কথা না শুনে স্বচ্ছ নেতা নওশাদ সিদ্দিকীর একটা বার সুযোগ দেওয়া যাক। এই একটা বার সুযোগ দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে আমরা আহ্বান করছি। প্রত্যেকটা গলিতে গলিতে, গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রচার রেখেছি যে একটা বার আমাদের নওশাদ সিদ্দিকীর মনোনীয় প্রার্থীদের সুযোগ দেওয়া হোক। যদি সুযোগ দিতে পারেন, আজ একটা এমএলএ যদি বিধানসভা যদি কাঁপিয়ে রাখতে পারে, টোটাল পশ্চিম বাংলাকে যদি হিলিয়ে রাখতে পারে, আর যদি আপনারা 2-5টা কি 10টা এমএলএ আর ওর সাথে দিতে পারেন, তা নিশ্চয়ই আগামী দিন এই সরকারের টনক নেড়ে যাবে। তাই আমি
সমস্ত মানুষকে বলবো যে আপনারা বাড়ি গিয়ে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে একটাই কথা বলবে যে আগামী 26 আর কোনো দল নয়, আমাদের অধিকার বুঝে নেওয়ার জন্য আমরা ইন্ডিয়ান সেকুলারকেই বেছে নিতে চাই। তাই সবাইকে বলবো যে একটাবার ভাইজানের সুযোগ দেওয়ার জন্য সবাইকে অনুরোধ রইল, ভাইজানকে একটাবার সুযোগ দিয়ে খামচিহ্নকে জয়ী প্রার্থী করুন। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম।